কাল রাতে ফিরেছি ব্যাঙ্গালোর থেকে। ফ্লাইটে উঠে প্রচণ্ড ভয় করছিল, জানো তো। আসলে এই আমেদাবাদের ঘটনাটা না আমাদের সবাইকে কীরকম একটা নাড়িয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি থেকে বেরোতে তো হবেই, সবাইকে যে যার কাজেও ব্যস্ত হয়ে থাকতে হবে। যাই হোক, আমি কিন্তু বৃষ্টি নিয়ে এসেছি সাথে করে, এক ব্যাগ বৃষ্টি। কোনো জায়গা থেকে বাড়িতে ফিরলে প্রচুর কাজ, আনপ্যাক করো, ওয়াশিং মেশিন চালাও, তার মধ্যে আবার আজকে ওয়াশিং মেশিন গড়বড় করেছে। তারপরেও দেখো আমি এখন কোথায়। ঠিকই ধরেছ, বাড়ি ফিরেই এসে গেছি কোয়েস্টে। আসলে দুটো সিনেমা রিলিজ করেছে, রাস আর গৃহপ্রবেশ। ব্যাঙ্গালোরে একটাও যায়নি। কি জানি বাবা, ওখানে কি লোকে বাংলা সিনেমা দেখে না নাকি? যাই হোক, আমি তো ফিরেই ভাবলাম অন্তত একটা সিনেমা দেখে নিই, কারণ এই শুক্রবারের পরেই দেখা যাবে যে সব বাংলা সিনেমা উধাও হয়ে গেছে হল থেকে, কারণ আমির খানের সিনেমা রিলিজ করছে। কোয়েস্টে চলে এসেছি। গৃহপ্রবেশের 4টের শোয়ের একটা টিকিট অ্যাভেলেবেল আছে। তাহলে একটা মোটামুটি ওপর দিকের একটা সাইড দেখে আমাকে একটা গৃহপ্রবেশের সিঙ্গেল টিকিট দিয়ে দাও। গৃহপ্রবেশ 4টে শো আপনার। আর আপনাকে আমি B5 দিচ্ছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তুমি পাঞ্চ করে দাও তাহলে। থ্যাংক ইউ। আজকে আমার প্রথম সোলো মুভি ডেট। আমি আর পার্থ দুজনে তো একসঙ্গে সিনেমা দেখতে ভীষণ ভালোবাসি, কিন্তু কাল রাত্রিরে আমরা ব্যাঙ্গালোর থেকে ফিরেই দেখলাম রাশ দেখার ইচ্ছে ছিল, সেটা তো সেই নর্থ ক্যালকাটার দিকে চলে গেছে, সল্ট লেকে। আর গৃহপ্রবেশটা বিকেল 4টের শোতে চলছে। কিন্তু পার্থ তো আজকে তাস খেলা ছেড়ে আসবে না। বুকাকে বলল যে ওই যে লোককে সবসময় বলো যে নিজের জন্য বাঁচো, তাহলে তোমার যদি এত ইচ্ছে হয় তুমি তাহলে দেখতে যাচ্ছ না কেন? ভাবলাম কোনো দিনও তো একা সিনেমা দেখতে আসিনি, বাট আজকে এলাম, একা একটা টিকিট কিনলাম। আসলে আজকে না ওই মঙ্গলবার দিন তোমরা নিশ্চয়ই সবাই জানো যে পিভিআরে অনেকটা ডিসকাউন্ট থাকে। তো কাল পরশু দুদিনই কাজ আছে, হবে না। আর শুক্রবার তো আমির খানের সিনেমা রিলিজ করবে, সব বাংলা বই মনে হয় নেমে যাবে হল থেকে। দেখালাম পার্থকে ট্রেলারটা যে তুমি কি আসবে দেখতে তাস ছেড়ে? বলো না, আমি দাসে যাই, তুমি সিনেমা দেখতে যাও। সো I am sharing this with you because this is my first solo movie date with myself. দেখে এলাম গৃহপ্রবেশ। যেরকম হাসি হাসি মুখ নিয়ে ঢুকেছিলাম, দেখতেই তো পাচ্ছ মুখটা এখন যথেষ্ট ভারাক্রান্ত। আসলে ইন্দ্রদীপ দাশগুপ্তর বিসমিল্লা মিস করেছিলাম, কোনো ওটিটি প্ল্যাটফর্ম ইউটিউবে কোথাও খুঁজে পাইনি। অতএব প্রথম থেকে ঠিক করে রেখেছিলাম যে গৃহপ্রবেশ দেখতে যাবই। তো দেখলাম, মুগ্ধ হলাম। রিভিউ করব না, আমি কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে আবহ সঙ্গীতটাই যেন এই সিনেমার একটা মূল চরিত্র। যেরকম আমরা চরিত্রদের অভিনয় করতে দেখতে পাই, ঠিক সারাটা সিনেমা ওনার আবহ সঙ্গীতটাও কিন্তু আমরা সেরকমভাবেই দেখতে পেলাম। ছোট্ট ছোট্ট করে একটুখানি বলি। প্রথমে হচ্ছেন মেন ক্যারেক্টার শুভশ্রী। শুভশ্রী তো পরিণীতা থেকেই নাচছিল, তবে এই শুভশ্রীকে আমরা আগে দেখিনি। অসাধারণ বলা যায় এক কথায়। আর শুভশ্রীকে দেখে মনে হলো যে এই কাজল পরা, কোকড়া চুল, লম্বা চুল, তাতে শাড়ি পরা বাঙালি মেয়েগুলো কোথায় যে হারিয়ে গেল আজকাল কে জানে। শুভশ্রী অনবদ্য, অসাধারণ। হয়তো এখনও অবধি যা অভিনয় করেছে তার মধ্যে শ্রেষ্ঠ অভিনয়। এবার যেই মুহূর্তে মনে হয় যে শুভশ্রী অসম্ভব সুন্দর, পরের সিনেই সোহিনী সেনগুপ্ত ওনার জাত চেনান। মায়ের আরতি যে ওইভাবে ফুটিয়ে তোলা যায়, চোখে জল এনে দেয়। এক কথায় বলতে গেলে, আর কালকেই ব্যাঙ্গালোর থেকে এসছি তো, উফ কি
কাকুতি কি আকুতি একটা মায়ের থাকে তার সন্তানের জন্য, কি অসম্ভব সুন্দর চরিত্রটাকে ফুটিয়ে তুলেছে। আর জিতু কামাল হয়তো বাংলা সিনেমার শ্রেষ্ঠ সম্পদ হতে চলেছে। যেমন সুন্দর দেখতে, সেরকম পরিমিত অভিনয়। পরিমিত অভিনয় বলেও তো একটা অভিনয় হয়, সেরকম পরিমিত অভিনয়। আর কৌশিক গাঙ্গুলিকে নিয়ে তো আমার কিছু বলারই নেই। কৌশিক গাঙ্গুলির সমস্ত পরিচালনা, সমস্ত অভিনয়, ইভেন উনি সেই যে পুরনো ইটিভিতে টেলিফিল্মগুলো করতেন, আমি কিচ্ছু বাদ দিই না। মানে আমি জাস্ট মুগ্ধ কৌশিক গাঙ্গুলিকে, এবং কি সুন্দর আন্ডার টোন্ড অভিনয়টা করেছেন এখানে। কৌশিক গাঙ্গুলিকে নিয়ে বলার আমার কোনো রকম কোনো ক্ষমতা নেই। তবে রুদ্রনীলকে নিয়ে বলি, আমি একটি প্রশ্ন তুলতে চাই যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কি রুদ্রনীলকে যথাযথভাবে ব্যবহার করলো? আমার দেখা শ্রেষ্ঠ রুদ্রনীল। এবার সবগুলোতে বলি যে সব সিনেমা খুব সুন্দর, হয়তো একটু স্লো, কিন্তু মুখটা এরকম ভারাক্রান্ত কেন? শুধু আমার নয়, হলে খুবই কম লোক ছিল। মঙ্গলবারে বিকেল 4টের সময় কোথায় আর অনেক লোক থাকবে, গোটা 50 লোক হবে। সিনেমা শেষ হয়ে গেল, সবাই কিন্তু সিটে বসে আছে এবং সবাই কাঁদছে। কার জন্য বলো তো? ঋতুপর্ণর জন্য। আমরা সত্যিই ঋতুপর্ণকে মিস করি। ঋতুপর্ণ বোধহয় বাঙালির মনে থেকে যাবে ওই একটা আফসোস হয়ে, যে আরও কত পাওয়ার ছিল, পেলাম না আমরা। ঋতুপর্ণ থাকলে আমরা আরও অনেক পেতাম। এটা ট্রিবিউট টু ঋতুপর্ণ। শেষ হলো আমরা তোমাকে ভালোবাসি ঋতুপর্ণ বলে। সারা হল কাঁদছে, কিন্তু সত্যিই কাঁদছে। আমিও বহুদিন বাদে এরকম একা সিনেমা দেখতে গিয়ে কীরকম একটা বিচ্ছিরি রকম একা একা বসে কাঁদলাম। যাই হোক, এরকম সিনেমা হোক আরও অনেক। বাঙালিরা প্লিজ হলে যাও, একটু দেখো, কারণ হিন্দি সিনেমার চাপে তো বোধহয় হারিয়ে যায় এইসব সিনেমাগুলো। খুব সুন্দর সিনেমা, খুব মন ভালো করা সিনেমা, একটা অভিনয় দু চোখ ভরে দেখার মতো একটা সিনেমা। আর শেষ করি একটুখানি সপ্ত দুঃখের কথা বললে হবে না। শেষ করি, হঠাৎ করে গিয়ে দেখতে পেলাম একটা অন্যতম প্রধান চরিত্রে সুপ্রভ ঠাকুর। সুপ্রভকে দেখে আমি একটু অবাকই হয়ে গেলাম। মানে অ্যাকচুয়ালি কলকাতায় ছিলাম না তো, সেজন্য খুব একটা রিভিউ পড়া বা ইন্টারভিউ দেখা হয়নি। সুপ্রভ অন্যতম প্রধান চরিত্রে রয়েছে। সুপ্রভ হচ্ছে বুক্কা, সুপ্রভ একসঙ্গে ক্লাস 12 অবধি সেন্ট জেভিয়ার্সে পড়েছে। তো সে আমার চোখে তো ওই ছোটো সুপ্রভ আছে। তো সুপ্রভ এখন ম্যাচিওর, সুপ্রভর বিয়েও হয়ে গেছে। সুপ্রভকে সিনেমা জগতে দেখতে পেয়ে খুব ভাল লাগলো। এই বলে আজকে না শেষ করলাম। এই অনেক রাত হয়ে গেছে, অনেক কেঁদেছি, টায়ার্ড হয়ে গেছি দেখে। মি টাইম করতে গেছিলাম, মন খারাপ নিয়ে ফিরলাম। কিন্তু যাই হোক, পার্থর সঙ্গে গেলে মন খারাপটা হয়তো একটু কম হতো, পাশে একজন কেউ থাকতো তো। কিন্তু ও কিন্তু সত্যি তাস খেলতে যায়, আমি সেই প্রমাণটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাসটা ও ভালোবাসে, আমি সিনেমাটা ভালোবাসি। ওই যে যার মতো করে দিনটা কাটালাম আজকে। দিনটা শেষ হলো আজকে না। এইটার পরে মানে এই সিনেমাটার রিভিউর পরে আর বলতে ইচ্ছে করছে না প্লিজ সাবস্ক্রাইব। তবুও তোমাদের ইচ্ছে হলে করো। গুড নাইট। এই দেখো, প্রমাণ দিয়ে দিলাম, কিন্তু বাড়িতে একা ফেলে যাইনি। পার্থ গেছে তাস খেলতে, আমি গেছি সিনেমা দেখতে। যে যার মতো ভালোভাবে বাঁচুক। সবাই ভালো থেকো।